হাই, ওয়েলকাম টু ইউর বিউটিফুল চ্যানেল সায়েন্স কিউব। এই সিরিজে আমরা এসএসসি হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 বীজগাণিতিক রাশি কমপ্লিট করব। প্রথম লেকচার আমরা বীজগাণিতিক রাশি ইন্ট্রোডাকশন দেখব, অর্থাৎ বীজগাণিতিক রাশি কী, বীজগাণিতিক রাশির প্রকারভেদ, চলক কী, ধ্রুবক কী, সহগ কী, পদ কী, এগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী লেকচারে আমরা বহুপদী কী সেটা দেখব, তারপর আংশিক ভগ্নাংশ কী, কীভাবে উৎপাদকী বিশ্লেষণ করতে হয়, কীভাবে সরলীকরণ করতে হয়, ওই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম টপিকে ফোকাস করি আমরা আজকে। প্রথম টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যালজেব্রিক কোয়ান্টিটি, বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। এখন বীজগাণিতিক রাশিটা কী মিন করে, আসলে বীজগাণিতিক রাশি বলতে কী বোঝায়? তো যার সম্পর্কে তোমরা এত পড়ালেখা করবা, এখন সে কী মিন করে, মানে বীজগাণিতিক রাশিটা কী মিন করে, যদি সেটাই না বুঝো, সেটাই তুমি যদি না জানো, তাহলে এই একটা চ্যাপ্টার তুমি সামনে কিভাবে প্রসিড করবা, আর তোমার কি ইন্টারেস্ট থাকবে? যার সম্পর্কে এত পড়ালেখা করবা, সে কী মিন করে, কি বুঝায়, কিছুই জানো না, তাহলে ওকে নিয়ে সামনে কিভাবে আগাবা? সাধারণত তোমরা একটা প্রোডাক্ট কিনতে গেলে কত ডিটেলস জানতে চাও ওই প্রোডাক্টের ব্যাপারে, আর এখানে তো একটা অধ্যায় পড়বা, তো এর ব্যাপারে কি জানা উচিত না? তাহলে চলো আগে আমরা জেনে নিই বীজগাণিতিক রাশি কী। তো তার আগে আমাকে এটা বলো যে রাশি কী। তোমরা ফিজিক্স যারা পড়ছো তারা জানো রাশি কী। রাশি হচ্ছে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। যেমন মনে করো এটা হচ্ছে তোমার খাবারের টেবিল, এটা তোমার খাবারের টেবিল। এই খাবারের টেবিলের দৈর্ঘ্য মনে করো এখানের মধ্যে এটা হচ্ছে প্রস্থ মনে করো এখানের মধ্যে এক্স, আর দৈর্ঘ্য যেটা এটা হচ্ছে দৈর্ঘ্যটা মনে করো প্রস্থের দ্বিগুণ, তার মানে কত হবে? 2x হবে। তাহলে এখানে এক্স কি মিন করে? এক্স মিন করে এখানে প্রস্থ। আর 2x কি মিন করে? 2x মিন করে এখানের মধ্যে দৈর্ঘ্য। এখন একটা জিনিস চিন্তা করে তো, যদি এক্স এর মান এখানের মধ্যে 2 হয়, তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ হবে 2, আর দৈর্ঘ্য হবে কত? 2 ইন্টু 2, যেটা আসবে এখানের মধ্যে 4। এখন এই যে তোমার কাছে যে প্রস্থটা দেওয়া আছে আর দৈর্ঘ্যটা দেওয়া আছে, তুমি এই প্রস্থ পরিমাপ করতে পারছো, আবার দৈর্ঘ্য পরিমাপ করতে পারছো। তাহলে এই যে দৈর্ঘ্য আর প্রস্থ যেটা এটাই হচ্ছে রাশি, কারণ তুমি দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করতে পারো। তাহলে তুমি যা কিছু পরিমাপ করতে পারো তাই হচ্ছে রাশি। তাহলে দৈর্ঘ্য পরিমাপ করতে পারো রাশি, প্রস্থ পরিমাপ করতে পারো, অতএব প্রস্থ একটা রাশি। আবার চিন্তা করো তো, মনে করো এটা হচ্ছে তোমার ওয়েইং মেশিন, ওই যে জিনিসপত্র মাপার মেশিন আর কি, এটা তোমার ওয়েইং মেশিন, আর এখানে মেশিনের পার্ট দেখানো হয়। মনে করো মেশিনের উপরে তুমি একটা বস্তু রাখছো পরিমাপ করার জন্য, এটা হচ্ছে তোমার কাছে একটা বস্তু। এখন মনে করো বস্তুটা বড় হচ্ছে এখানে 10 কেজি, তো তুমি এখানে দেখবা যে 10 কেজি। তো এই যে বস্তু যেটা দেওয়া আছে, এই বস্তুর ভর যেটা, সেটা তুমি পরিমাপ করতে পারছো যে 10 কেজি বস্তু বা 20 কেজি বস্তু বা 30 কেজি বস্তু। তাহলে এই যে বস্তুর ভর যেটা, এটাও একটা কি রাশি। অতএব ভরও একটা রাশি, দৈর্ঘ্য রাশি, প্রস্থ রাশি। আবার তুমি চাইলে তোমার কাছে যে বস্তু দেওয়া আছে, এই বস্তুটার আয়তন তুমি পরিমাপ করতে পারবা না, তাহলে এই বস্তুর আয়তন যেটা সেটাও তুমি পরিমাপ করতে পারবা। অতএব এখানের মধ্যে আয়তনও একটা রাশি। অর্থাৎ তোমরা যা কিছু পরিমাপ করতে পারো তাই হচ্ছে রাশি। তাহলে সেই হিসেবে তুমি কি কি পরিমাপ করতে পারো? তুমি পরিমাপ করতে পারো সরণ, এটা একটা রাশি, তারপর বেগ, এটাও একটা রাশি, তোমার সরণ একটা রাশি, তারপর বেগ একটা রাশি, তারপর ত্বরণ, ওইটাও একটা রাশি, তারপর ভর, এটাও রাশি, ওজন, এটাও রাশি। তো তুমি যা কিছু পরিমাপ করতে পারো তাই হচ্ছে রাশি। তো আশা করি রাশি তো চিনলাম। এখন কথা হচ্ছে বীজগাণিতিক রাশি কি। তো চলো দেখে নিই যে বীজগাণিতিক রাশি কি। এই যে তোমার কাছে একটা টেবিল দেওয়া ছিল এখানের মধ্যে, তুমি যে বললা টেবিলটার দৈর্ঘ্য যেটা প্রস্থের কত গুণ? দ্বিগুণ। এখন মনে করো এই যে টেবিল যেটা তোমার কাছে দেওয়া আছে, তোমার খাবারের টেবিল বা পড়ার টেবিল। তো এখন এই টেবিলের দৈর্ঘ্য যেটা, এটা মনে করো প্রস্থের দ্বিগুণের থেকেও 5 বেশি। মানে কি? মানে হচ্ছে তোমার এখানের মধ্যে প্রস্থ যদি এক্স হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে এখানে? 2x থেকেও কত বেশি? 2x থেকেও 5 বেশি। তার মানে তোমার দৈর্ঘ্য এখানের মধ্যে কত? প্রস্থ হচ্ছে তোমার কাছে এখানে x, আর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য তোমার কাছে এখানের মধ্যে 2x প্লাস 5। অর্থাৎ দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে প্রস্থের দ্বিগুণ থেকেও 5 বেশি। তো এখন এই যে তোমার কাছে এখানে যেটা দেওয়া আছে প্রস্থ, সেটা একটা রাশি, আবার দৈর্ঘ্য যেটা সেটাও একটা রাশি। প্রস্থ মিন করে এখানের মধ্যে এক্স, অতএব এক্স একটা রাশি, আবার 2x প্লাস 5 যেটা, এটা দৈর্ঘ্য মিন করে, অতএব 2x প্লাস 5 একটা রাশি। কিন্তু এখানে এই যে 2x প্লাস 5 আর এই যে x যে রাশিগুলো দেখতে পাচ্ছ, সেগুলোই হচ্ছে বীজগাণিতিক রাশি। তাহলে বীজগাণিতিক রাশি কোনগুলো? এই যে 2x প্লাস 5, আবার মনে করো এখানে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এগুলো বীজগাণিতিক রাশি।
আবার মনে করো এখানের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই x⁴ প্লাস 1, এগুলো বীজগাণিতিক রাশি। এখন কথা হচ্ছে বীজগাণিতিক রাশি তাহলে সংখ্যাটা কি? দেখো তো এই রাশির মধ্যে কী কী তুমি দেখতে পাচ্ছ? এখানে একটা সংখ্যা দেওয়া আছে, যেখানে 5 একটা সংখ্যা তোমার কাছে। আবার তোমার কাছে এখানে কি এই যে 2 একটা সংখ্যা। তার উপর দেখো এখানে এক্স যেটা, এটার মান তো অজানা, কারণ এখানে এক্সের মান তো আমরা জানি না। যদি এক্সের মান 2 হয় তাহলে প্রস্থ হবে 2, কিন্তু দৈর্ঘ্য তখন কত হবে? এখানে যদি 2 বসাই দিই তাহলে 2 × 2 + 5, যেটা আসবে 9। যদি মনে করে এক্সের মান এখানের মধ্যে 3 হয়, অর্থাৎ প্রস্থ যদি 3 হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 2 × 3 + 5, 3 × 6, 6 আর 5 11। অতএব প্রস্থ তখন দৈর্ঘ্য তখন কত হবে? 11 হবে। তাহলে এখানে এক্সের মান যেটা, এটা তো অজানা। তো এক্সের মান যেহেতু অজানা, এটাকে আমরা বলি অজানা রাশি বা এটাকেই আমরা বলি চলক। কারণ এক্সের মান অনেক কিছুই হতে পারে, এক্স এখানে পরিবর্তনশীল। এক্সের মান 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। তো এই যে এক্স যেটা, সেটাকে আমরা বলি চলক। তার উপরে দেখো এখানে কি দেওয়া আছে? একটা প্লাস চিহ্ন দেওয়া আছে। এখন যদি এমনটা বলা হইতো দৈর্ঘ্য যেটা, সেটা প্রস্থের দ্বিগুণের চেয়েও 3 কম, তখন তুমি কি বলতে? এখানে দৈর্ঘ্য কি হইতো? তাহলে দৈর্ঘ্য হইতো তোমার প্রস্থের দ্বিগুণ থেকেও কত কম? 3 কম। অতএব এটাও একটা বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশির মধ্যে কী কী দেখতে পাচ্ছি? এখানে সংখ্যা থাকে, আবার এখানে একটা কি থাকে? অজানা রাশি থাকে, মানে যাকে আমরা চলক বলে জানি। আবার প্লাস থাকে, মাইনাস থাকে। এই যে প্লাস মাইনাস, এগুলো তো গাণিতিক চিহ্ন না? অতএব একটা বীজগাণিতিক রাশি তৈরি করার জন্য কী কী থাকা লাগে? সংখ্যা থাকা লাগে, চলক থাকা লাগে, আর কি থাকা লাগে? প্লাস মাইনাস, মানে গাণিতিক চিহ্ন, প্লাস মাইনাস গুণ। যেমন এখানে কিন্তু গুণ আছে, কিন্তু 2 × x, তো গুণ থাকা লাগে, ভাগ থাকা লাগে। তাহলে বীজগাণিতিক রাশির সংজ্ঞা আমরা কি দিতে পারি? বীজগাণিতিক রাশি হচ্ছে এমন একটা রাশি অথবা এমন একটা গাণিতিক বাক্য, এগুলো কিন্তু গাণিতিক বাক্য, হ্যাঁ, অথবা বলতে পারো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যে এমন একটা গাণিতিক বাক্য যেখানে কি থাকবে? তোমার সংখ্যা থাকবে, চলক থাকবে, আর গাণিতিক চিহ্ন থাকবে। তো সুতরাং বীজগাণিতিক রাশি হচ্ছে সংখ্যা, চলক আর গাণিতিক চিহ্ন দিয়ে তৈরি একটি গাণিতিক বাক্য। আশা করি বুঝতে পারছো বীজগাণিতিক রাশি কি। তো রাশি কি সেটা বুঝলাম, আর বীজগাণিতিক রাশি কি সেটা বুঝলাম। তো তোমরা হয়তো নোটিস করছো, যখন তোমরা বীজগাণিতিক রাশি পড়ো, হায়ার ম্যাথে পড়ো বা জেনারেল ম্যাথে পড়ো, যেখানেই পড়ো না কেন, ওখানে কিন্তু তোমাদের কাছে এরকম কতগুলো গাণিতিক বাক্য বা কতগুলো রাশি দেওয়া থাকে। যেমন মনে করো এখানে দেওয়া থাকতে পারে 2x² + 5x + 6, এটাও একটা গাণিতিক বাক্য। আবার মনে করো এখানের মধ্যে 5x³ প্লাস এখানের মধ্যে 6, এটাও একটা গাণিতিক বাক্য। তো এই যে গাণিতিক বাক্য যেগুলো এখানে দেওয়া আছে, এগুলো হচ্ছে বীজগাণিতিক রাশি। তো যখনই দেখবা যে বীজগাণিতিক রাশির কথা বলা হবে, তখন তোমার এরকম টাইপের দেখতে পাবা। হতে পারে চলক ভিন্ন, হতে পারে তোমার কাছে এখানে 5a চলে আসতে পারে, a³ + 7 এরকম চলে আসতে পারে। আর যাই হোক, এখানে কি কি থাকবে? তাহলে সংখ্যা থাকবে, চলক থাকবে, আর গাণিতিক চিহ্নগুলো থাকবে। তো সংখ্যা, চলক, গাণিতিক চিহ্ন দিয়ে তৈরি হওয়া গাণিতিক বাক্যই হচ্ছে বীজগাণিতিক রাশি। আশা করি বুঝতে পারছো বীজগাণিতিক রাশি কি। এখন বীজগাণিতিক রাশির মধ্যে কতগুলো কি পয়েন্টস থাকে, যেমন চলক, ধ্রুবক, পদ, সহগ। এখন আমরা দেখব চলক, ধ্রুবক, পদ, সহগ কি। প্রথমে আমরা দেখি চলক কি। তো চলক হচ্ছে ওই যে একটা অজানা রাশি ছিল, যে প্রস্থ, যার মান আমরা জানতাম না। তো মনে করো একটা রাশি দেওয়া আছে এখানে 2x + 5, এটা একটা বীজগাণিতিক রাশি। এখানে এই যে x যেটা, এটাই হচ্ছে তোমার কাছে চলক, কারণ x এর মান আমরা জানি না, x এর মান এখানে পরিবর্তনশীল। তো চলক হচ্ছে একটি অজানা রাশি যার মান পরিবর্তনশীল। তো যার মান পরিবর্তনশীল, যে বিভিন্ন ধরনের মান গ্রহণ করতে পারে, সেটাই হচ্ছে চলক। যেমন মনে করো তোমার কাছে একটা সমীকরণ দেওয়া আছে x² - 5x + 6 = 0, বলা হলো এখান থেকে x এর মান বের করো। এখন তুমি এটা সমাধান করতে পারো, আমি ডিরেক্ট করে ফেলছি। এখানের মধ্যে x - 3 আসবে আর x - 2 = 0 আসবে। আমি মিডল টার্মের সাহায্যে সমাধান করছি। তাহলে আমরা কি লিখতে পারি না x - 3 = 0, আর আরেকটা হচ্ছে x - 2 = 0। তাহলে এখান থেকে কত আসবে? x = 3 আসবে, আর এখান থেকে x = কত আসবে? 2 আসবে। একটু ভালো করে লক্ষ্য করো তো, এই সমীকরণের মধ্যে x এর মান কয়টা? এখানে x এর মান হচ্ছে 2টা, একবার x এর মান 3, আরেকবার x এর মান 2। তাহলে x যেটা, এটা এখানে তো অজানা রাশি ছিল, পরে যখন সমাধান করছি আমরা কি পাইছি? এখানে 2টা অ্যান্সার পাইছি। তার মানে x এর মান পরিবর্তনশীল, কখনো 3 হবে, কখনো 2 হবে। আবার মনে করো কোনো একটা জায়গায় দেওয়া আছে x = 5, এটাও হতে পারে। তো x এর মান তো এখানে পরিবর্তনশীল, x যা চায় তাই গ্রহণ করতে পারে। তো এই যে x যেটা, সেটাই হচ্ছে এখানে চলক। এখন চলক হিসেবে আমরা ব্যবহার করতে পারি x কে। এখানে y ও থাকতে পারতো, z ও থাকতে পারতো, a থাকতে পারতো, b থাকতে পারতো, c থাকতে পারতো, তারপর m থাকতে পারতো, n, k, l, এগুলোকে আমরা চলক হিসেবে ব্যবহার করি। বাট সচরাচর আমরা x, y, z কে বেশি ব্যবহার করে থাকি, আর এগুলোকে কম ব্যবহার করি। যদি প্রয়োজন হয় তো তখন আমরা এগুলো ব্যবহার করি।
তাহলে আশা করি বুঝতে পারছো চলক কি। তো চলক হচ্ছে এমন একটি অজানা রাশি যার মানটা পরিবর্তনশীল। তাহলে ধ্রুবক কি? ধ্রুবক হচ্ছে একটা কনস্ট্যান্ট মান যার মানটা কখনো পরিবর্তন হয় না, একটা ফিক্সড ভ্যালু থাকে, একটা সংখ্যা বলতে পারো। যেমন মনে করো তোমার কাছে এখানে কি দেওয়া ছিল, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস এখানের মধ্যে 6। এখন এই যে 6 যেটা, এই মানটা কি কখনো পরিবর্তন হবে? এটা একটা ফিক্সড মান না, একটা সংখ্যা না। 6 তো কখনো পরিবর্তন হবে না, 6 সবসময় 6ই থাকবে। কিন্তু এখানে x পরিবর্তনশীল, সেজন্য x হচ্ছে এখানের মধ্যে চলক। বাট এই যে 6 যেটা, এটা তো কখনো পরিবর্তন হয় না, এটা সবসময় কনস্ট্যান্ট থাকে। তো এটাকেই বলা হয় ধ্রুবক। একটা নির্দিষ্ট সংখ্যা বা একটা ফিক্সড ভ্যালুকে আমরা কী বলি? ধ্রুবক বলি। তারপর মনে করো এখানে পাই যেটা, পাইও একটা ধ্রুবক। তোমরা জানো পাইয়ের মান ফিক্স থাকে 3.1416। আবার ইও তোমরা জানো, ই হচ্ছে 2.7 সামথিং ডট 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 এরকম চলতে থাকে। তাহলে এই যে পাই, ই, 5, 6, 2, 3, -1, -2 এই সবগুলো হচ্ছে ধ্রুবক। তো ধ্রুবক হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যা যার মান কখনো কি হয় না? পরিবর্তন হয় না। তোমার এই যে -2 যেটা, সেটা কখনো পরিবর্তন হবে না। আবার পাইয়ের মানটাও কখনো পরিবর্তন হবে না, ই এর মানটাও কখনো পরিবর্তন হবে না। এই যে এখানে পাই, ই এরাই হচ্ছে এখানের মধ্যে ধ্রুবক, কারণ এদের মান কখনো পরিবর্তন হয় না। অন্যদিকে এক্স এখানে কি ছিল? এক্স ছিল এখানের মধ্যে চলক, কারণ এর মান পরিবর্তনশীল। আশা করি বুঝতে পারছো যে এখানের মধ্যে চলক কি আর ধ্রুবক কি। তাহলে চলক হচ্ছে যার মানটা পরিবর্তনশীল, আর ধ্রুবক হচ্ছে যার মান কখনো কি হয় না? পরিবর্তন হয় না। তো নেক্সট হচ্ছে পদ কি। তো পদ হচ্ছে, ধরো তোমার কাছে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটা একটা বীজগাণিতিক রাশি। কিভাবে বুঝলাম? কারণ এখানে কি আছে, তোমার কাছে চলক আছে, আর সি যেটা এখানে, এটাকে আমরা ধ্রুবক হিসেবে ইউজ করছি। কেন সেটা আমরা পরে বলবো। আর এখানে এ বি সি এগুলো কনস্ট্যান্ট, তো এক্স হচ্ছে এখানের মধ্যে চলক। তো দেখো তো এখানে চলক আছে, তারপর তোমার কাছে এখানে ধ্রুবক বা সংখ্যা আছে এখানের মধ্যে, তো সি একটা সংখ্যাই মিন করবে। আবার এখানে গাণিতিক চিহ্নই আছে, অতএব এটা কি একটা বীজগাণিতিক রাশি। তো এই বীজগাণিতিক রাশির মধ্যে পদ বলতে কি বোঝায়? পদ বলতে বোঝায় কোনো একটি রাশির ছোট ছোট অংশ যা প্লাস অথবা মাইনাস দ্বারা আলাদা করা থাকে। যেমন মনে করো এখানের মধ্যে এই যে তোমার কাছে দেখো, এখানে এই অংশটা দেখো, আর এখানে এই একটা অংশ দেওয়া আছে, এখানে এই একটা অংশ দেওয়া আছে, যেগুলো প্লাস দ্বারা কি করা? সেপারেটেড করা। এই যে প্লাস দ্বারা সেপারেট করা যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো থাকে, সেগুলোকে বলা হয় পদ। তাহলে এখানে পদ কয়টা? এখানে পদ হচ্ছে তোমার কাছে কয়টি? 3টি পদ এখানের মধ্যে। এখন যদি এমনটা থাকতো, মনে করো 2x² মাইনাস 5 প্লাস ওয়াই, এখানে পদ কয়টা থাকতো? এখানে পদ থাকতো 3টা। কারণ তোমার কাছে এই একটা অংশ মাইনাস, আবার এই একটা অংশ প্লাস, এখানে এই একটা অংশ। তো প্লাস অথবা মাইনাস দ্বারা সেপারেট করা যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো থাকে, সেগুলোই হচ্ছে পদ। তাহলে এখানে পদ কয়টা? এখানে পদ কিন্তু 3টি। এখন যদি এমনটা দেওয়া থাকতো, মনে করো তোমার কাছে এখানের মধ্যে 2x⁻10 প্লাস 5xy মাইনাস 28 মনে করো, তারপর এখানের মধ্যে প্লাস, তারপর এখানের মধ্যে মনে করো 7y। এখানে পদ কয়টা? এখানে পদ হচ্ছে তোমার কাছে এই যে একটা পদ, এখানে 2টা পদ, 3টা পদ, এখানে 4টা পদ। তো এখানে পদ হচ্ছে 4টি। অতএব পদ হচ্ছে কোনো একটা রাশি বা বীজগাণিতিক রাশির প্লাস অথবা মাইনাস দ্বারা পৃথক করা ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো থাকে, সেগুলোই হচ্ছে পদ। আশা করি পদ বুঝতে পারছো। তো প্রথমে আমরা কি পড়ছিলাম? চলক পড়ছিলাম, ধ্রুবক পড়ছিলাম, তারপর আমরা পদও দেখছি। এখন আমরা দেখি সহগ কি আর ধ্রুবক কি, আর সহগ আর ধ্রুবকের মধ্যে পার্থক্যই বা কি। মনে করো তোমার কাছে একটা রাশি দেওয়া আছে, যেটা 2x² প্লাস 7। আবার আরেকটা দেওয়া আছে এখানের মধ্যে, মনে করো 3x³ প্লাস 4y মাইনাস 10। তো এখন এখানের মধ্যে সহগকে আর ধ্রুবককে। তো ধ্রুবক তো আমরা জানি একটা কনস্ট্যান্ট মান, যেটা কখনো চেঞ্জ হয় না, একটা ফিক্সড সংখ্যা। তো এখানে 2 যেটা, সেটাও তো ধ্রুবক হবে, আবার 7 যেটা, সেটাও ধ্রুবক হবে। বাট 2 আর 7 এর পজিশনটা দেখো, 7-এর সাথে কোনো চলক নাই, বা বলতে পারো যদি চলক থাকে তার পাওয়ার হবে এখানের মধ্যে 0। আর 2 যেটা, তার সাথে কিন্তু চলক আছে, যার পাওয়ার হচ্ছে এখানের মধ্যে কত? 2। তো 7 যেটা, সেটাও ধ্রুবক, 2 যেটা, সেটাও ধ্রুবক। বাট এই যে 2 যেটা, সেটা কার সাথে আছে? এখানের মধ্যে চলকের সাথে আছে। তো যে চলকের সাথে থাকে, বা যেই ধ্রুব সংখ্যা চলকের সাথে থাকে, সেটাকে আমরা বলি সহগ। তাহলে ধ্রুবক কখন বলি? যখন তার সাথে কোনো চলক থাকবে না, বা চলক থাকলেও তার পাওয়ার কত হবে? 0 হবে। কারণ আমরা জানি কোনো কিছুর উপর 0 মানে কত আসে? এখানে অ্যান্সার 1 আসে। তো এটা সমান তো 7ই পাবো না। তাহলে এখানে এই যে 7 যেটা ধ্রুবক, ধ্রুবক তাকে বলবো যার সাথে কোনো চলক থাকবে না। আর যেই ধ্রুবকের সাথে কোনো চলক থাকবে, সে কি হয়ে যাবে? তখন সহগ হয়ে যাবে। তো এখানে 2 হচ্ছে সহগ, আর 7 হচ্ছে কি? ধ্রুবক। এখানে আসি তো, এখানে দেখো এই যে tan যেটা, সেটা তো ধ্রুবক, কারণ এখানে কোনো কি নেই? সহগ নেই। আর যদি সহগ থাকতো, তার পাওয়ার কত হইতো? এখানে 0 হইতো, কারণ এখানে x⁻0, তার কত আসবে? 1 আসবে। আবার y⁻0, তাও 1 আসবে।
কিন্তু এখানে দেখো তো এই যে 3 যেটা সেটাও একটা ধ্রুবক, আবার 4 যেটা সেটাও ধ্রুবক। এখানে এই যে ধ্রুবক যেটা 3 এটা প্রথমটা কার সাথে আসছে, এক্স কিউবের সাথে আসছে, আর 4 যেটা সেটা কার সাথে আসছে, ওয়াই এর সাথে আসছে। অতএব এই 3 আর 4 হচ্ছে কি এখানের মধ্যে সহগ। 3 কার সহগ, এক্স কিউবের সহগ, আর 4 কার সহগ, ওয়াই এর সহগ। আশা করি বুঝতে পারছো সহগ কি আর ধ্রুবক কি। তো ধ্রুবক হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা যার সাথে কি থাকবে না, কোনো চলক থাকবে না। আর সহগ যেটা সেটাও একটা নির্দিষ্ট সংখ্যা যেটা কি থাকবে, কোনো একটা চলকের সাথে থাকবে। তো যে চলকের সাথে থাকে সেই হচ্ছে কি সহগ, আর যার সাথে কোনো চলক থাকে না সে হচ্ছে ধ্রুবক। তো আশা করি বুঝতে পারছো সহগ কি আর ধ্রুবক কি। তো মেইন পার্থক্য এখানে এটাই ছিল যে ধ্রুবক যেটা সেটার সাথে কোনো চলক থাকবে না, আর সহগ যেটা সেটার সাথে অবশ্যই কোনো না কোনো চলক থাকবে। তাহলে আমরা এতক্ষণ কী কী শিখলাম? আমরা শিখলাম এখানের মধ্যে চলক কি, তারপর আমরা শিখলাম এখানে ধ্রুবক কি, তারপর 3 নম্বরে শিখলাম এখানের মধ্যে পদ কি, তারপর সহগ কি সেটাও দেখলাম। তো আশা করি তোমরা এখন জানো চলক কি, ধ্রুবক কি, আর সহগ কি এবং পদ কি। এখন যদি তোমরা এই টপিকগুলো বুঝে থাকো তাহলে চলো আমরা কয়েকটা প্রবলেম প্র্যাকটিস করি এই টপিকগুলোর উপরে। তো দেখো এক্সাম্পল নাম্বার 1, এখানে একটা কি দেওয়া আছে, বীজগাণিতিক রাশি দেওয়া আছে। এখানে পদ কয়টা সেটা বের করতে হবে, চলক কি সেটাও বের করা লাগবে, ধ্রুবক কি আর সহগ কি সেগুলো বের করতে হবে। তো প্রথম কোশ্চেনে কি দেওয়া আছে এখানে, যে 3x + 5 দেওয়া আছে। তাহলে এখানে পদ কয়টা, পদ হচ্ছে এখানে দুইটা। একটা হচ্ছে তোমার কাছে এখানে 3x আর 5, আর আমরা পদ জানি প্লাস অথবা মাইনাস দ্বারা পৃথক করা ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে বলা হয় পদ। এখানে পদ হচ্ছে দুইটা। চলক কি এখানের মধ্যে, চলক তো একজনই আছে এখানে x, এটাই অজানা রাশি, এখানে চলক x। আর ধ্রুবককে এখানের মধ্যে, ধ্রুবক হচ্ছে এখানের মধ্যে 5। সহগকে, সহগ হচ্ছে এখানের মধ্যে 3, কার সহগ, এটা হচ্ছে x এর সহগ। তাহলে এখানে 3 হচ্ছে সহগ, কার সহগ, এটা x এর সহগ। কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, 2 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে 2y - 7। তো 2y - 7 এর পদ কি, চলক কি, ধ্রুবক কি, সহগ কি সেগুলো বের করতে হবে। তো প্রথমে পদ এখানের মধ্যে কয়টা, পদ হচ্ছে এখানে দুইটা। একটা হচ্ছে তোমার কাছে 2y মাইনাস, আরেকটা হচ্ছে 7, একটা হচ্ছে 2y আরেকটা হচ্ছে 7 এখানের মধ্যে। তো পদ এখানের মধ্যে দুইটা। চলককে এখানের মধ্যে, চলক হচ্ছে শুধুমাত্র এখানের মধ্যে y। আর ধ্রুবককে, ধ্রুবক এখানের মধ্যে 7। সহগ এখানের মধ্যে কে, তাহলে চলকের সাথে কে আছে, চলকের সাথে এখানে 2 আছে, কারণ y হচ্ছে এখানের মধ্যে চলক, আর তার সাথে কত আছে, 2 আছে। তো যে সাথে থাকে সেই তো সহগ, তো সহগ এখানের মধ্যে 2, কার সহগ, এটা হচ্ছে y এর সহগ। 3 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, এখানে বলা হচ্ছে 3x - 4y - 10। তো এখানে পদ কয়টা, এখানে পদ হচ্ছে তিনটা, এই একটা পদ, দুইটা, এই হচ্ছে তিনটা পদ। তো এখানে তিনটা পদ। চলক কয়টা এখানের মধ্যে, চলক কিন্তু এখানে দুইটা, দেখো একটা হচ্ছে x একটা চলক আর একটা y চলক। তো এখানে চলক দুইটি চলক, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। ধ্রুবক এখানের মধ্যে কে, ধ্রুবক তো শুধুমাত্র ট্যানই, ধ্রুবক হচ্ছে এখানে 10। আর তোমার কাছে এখানে সহগকে, তো সহগ হচ্ছে চলকের সাথে যে থাকে সেই হচ্ছে সহগ। তো এখানে 3ও সহগ আর 4ও সহগ। 3 কার সাথে, x এর সাথে, অতএব x এর সহগ। আর 4 কার সাথে আছে এখানে, y এর সাথে, অতএব 4 হচ্ছে y এর সহগ। তো তোমার কাছে এখানে 3 সহগ, কার সহগ, এটা হচ্ছে x এর সহগ। তারপর 4 এটাও সহগ, কার সহগ, এটা হচ্ছে y এর সহগ। তো 4 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, 4a দেওয়া আছে। তো এখানে দেখো পদ কয়টা, এখানে শুধুমাত্র একটাই পদ আছে। এখানে পদ শুধুমাত্র তোমার কাছে কত, 4a একটি পদ, এখানে একটি পদ। আর চলককে এখানে তোমার কাছে, এখানে চলক হচ্ছে a। আমরা বলছিলাম a b c d এদেরকেও চলক হিসেবে ব্যবহার করা যায়। তো এখানে a হচ্ছে চলক। ধ্রুবককে দেখো এখানে কিন্তু কোনো ধ্রুবক নাই। তো এখানে তোমার কাছে বলতে পারো বা শূন্য ধ্রুবক আছে এখানে, বা বলতে পারো এখানে কোনো ধ্রুবক নাই, নাই মানেই তো শূন্য না, বা বলতে পারো শূন্য আছে, অথবা তুমি বলতে পারো কোনো ধ্রুবক নাই, কোনো কিছু নাই মানেই কিন্তু শূন্য। তো ধ্রুবক এখানের মধ্যে, বা বলতে পারো এখানে নাই, বাট সহগ কিন্তু এখানের মধ্যে আছে। তো চলক হচ্ছে এখানের মধ্যে এ, তার সাথে সহগ হিসেবে কি আছে, এখানে 4 আছে, অতএব এখানে 4 হচ্ছে তোমার কাছে সহগ। তারপরটা কি দেওয়া আছে, এখানে বলা হচ্ছে 5 নম্বর কোশ্চেনে যে xy + 4y - 3y। তো এখানে, এখানে পদ কয়টা, চলক কি, ধ্রুবক কি, সহগ কি। তো পদ হচ্ছে এখানের মধ্যে তিনটা, xy একটা পদ, আর 4y একটা পদ, 3y আরেকটা পদ। তো এখানে পদ কয়টি, পদ হচ্ছে এখানের মধ্যে তিনটি। চলক কে কে এখানে, চলক তোমার কাছে দুইজনই আছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। ধ্রুবক পদকে, এখানেও কিন্তু কোনো ধ্রুবক পদ নাই, ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কোনো ধ্রুবক পদ নাই, হয় 0 বলতে পারো অথবা নাই বলতে পারো। তো এখানে আমি 0 বললাম। আর সহগকে, এখানে দেখো তো x হচ্ছে চলক, y ও চলক, তাহলে x y যদি চলক হয় তাদের সাথে কি আছে, এখানে 1 গুণ আকারে আছে। অতএব x y এর সহগকে এখানের মধ্যে 1, y এর সহগকে এখানে 4, আবার এখানে y এর সহগকে এখানের মধ্যে 3।
তো এটাকে তো চাইলে এভাবে লিখতে পারতাম, প্লাস ওয়াই লিখতে পারতাম না? একটা কাজ করি, এটাকে আমরা এভাবে না লিখি, এটাকে আমরা এক্স বানাই দিই, তাহলে একটু ভালো লাগবে। কারণ না হলে তো এখানে 4y আর -3y কাটাকাটি করতে তো এখানে ডেক ওয়াই পাইতাম না, এত কাহিনী করা কি দরকার ছিল। তো আমরা এখানে চলক চেঞ্জ করে ফেললাম। তো এখানে দেখো তো ওয়াই এর সহগকে এখানে 4 আর এক্স এর সহগকে এখানের মধ্যে 3। তো সুতরাং আমরা বলতে পারি এখানে এখানে কিন্তু -3, বাট ওইদিকে একটু পরে যাই। তো এখানে কি কি আছে দেখো তো, এক্স ওয়াই এর সহগ এখানের মধ্যে 1, তো 1 এর সহগ এখানের মধ্যে 1 কার সহগ, এক্স ওয়াই এর সহগ, তাহলে 1 সহগ হচ্ছে কার, এক্স ওয়াই এর। তারপর এখানের মধ্যে দেখো তো 4, এটা কার সহগ, এটা হচ্ছে ওয়াই এর সহগ। তারপর এখানে 3, এটা কার সহগ, এটা হচ্ছে এক্স এর সহগ। যদি এখানে এক্স এর সহগ -3 হবে, ওইটাতে আমরা একটু পরে যাই, আমরা আদর্শ রূপটা এখনো পড়ি নাই। যখন আদর্শ রূপ পড়বো তখন আমরা দেখবো যে কেন -3। তারপর 6 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, 6 নম্বরে বলা হচ্ছে এখানে 2y³ - 5y² + y -7। তো এখানে পদ কয়টা দেখো তো, পদ হচ্ছে এখানে 1টা 2টা 3টা 4টা, 4টা এখানে পদ দেওয়া আছে। আর চলক কে, চলক তো শুধুমাত্র একজনই। আর ধ্রুবক এখানের মধ্যে শুধুমাত্র 7। সহগ এখানের মধ্যে গিয়ে দেখো, আশা করি তুমি এখন এগুলো বের করতে পারবা, আমি এগুলো করছি না। আর এখানে 4টা দেওয়া আছে, চলক তোমরা জানো, ধ্রুবকও জানো, বাট এখানের মধ্যে সহগগুলো কে দেখো। প্রথম কথা হচ্ছে 2 কার সহগ, y³ এর সহগ। আবার তোমার কাছে এখানের মধ্যে 5 কার সহগ, y² এর সহগ। আর y এর সহগ এখানের মধ্যে কত, এখানে কিন্তু y এর সাথে 1 গুণ আকারে আছে, অতএব এখানের মধ্যে বলতে পারো যে কি 2 হচ্ছে y³ এর সহগ, আর 5 হচ্ছে y² এর সহগ, আর 1 হচ্ছে কার সহগ, এখানের মধ্যে y এর সহগ। যদিও এখানের মধ্যে তোমার এই যে y² এর সহগ 5 না হয়ে -5 হবে। এখন কেন -5 হবে সেটা তো আমরা পরে যাচ্ছি। আচ্ছা, তারপর এখানের মধ্যে 7 নম্বরটাতে আসি। 7 নম্বরে কি বলা হচ্ছে এখানে, হাফ ইন্টু এক্স প্লাস 3/y। তো এখানে পদকে, চলককে, ধ্রুবককে আর সহগকে। তো এখন দেখি যে এখানে পদ কয়টা, পদ হচ্ছে এখানের মধ্যে 2টা। এটা হচ্ছে একটা পদ, আর এখানে এটা হচ্ছে আরেকটা পদ, তাহলে পদ এখানের মধ্যে 2টা। আর চলক এখানের মধ্যে কে কে, চলক হচ্ছে এক্স আর ওয়াই। ধ্রুবক এখানের মধ্যে কে, এখানে কিন্তু কোনো ধ্রুবক নাই, তুমি জানো এখানে ধ্রুবক হচ্ছে 0। তো এখানে তোমার কাছে ধ্রুবক হচ্ছে কত, এখানে 0। আর সহগ কে কে এখানে, প্রথম কথা হচ্ছে এক্স এর সহগ কিন্তু এখানের মধ্যে হাফ। আর যদি এখানে দেখো 3 কার সহগ, 3 কিন্তু ওয়াই এর সহগ না, 3 হচ্ছে ওয়াই ইনভার্স 1 এর সহগ, বা বলতে পারো 3 হচ্ছে 1/y এর সহগ। তো এখানের মধ্যে তোমার কাছে হাফ হচ্ছে কার সহগ, এক্স এর সহগ, আর 3 হচ্ছে তোমার কাছে ওয়াই ইনভার্স বা 1/y এর সহগ। এখানে কিছু হোমওয়ার্ক আছে, তোমরা এগুলো বাসায় ট্রাই করবা। এখানে মনে 6টা হোমওয়ার্ক দেওয়া আছে, এগুলো কয়টা পদ, চলক কি, ধ্রুবক কি, সহগ কি, এগুলো নির্ণয় করবা। নেক্সট টপিক হচ্ছে কোন একটা রাশি বীজগাণিতিক রাশি হওয়ার শর্ত। তো কোন শর্তে কোন একটা রাশি বীজগাণিতিক রাশি হবে, তো যে কোনো রাশি তার বীজগাণিতিক রাশি হবে না। যেমন মনে করো sin x + 2, এটা কি বীজগাণিতিক রাশি হবে নাকি, এটা বীজগাণিতিক রাশি হবে না, এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রাশি। তো এখন আমরা দেখব যে কোন শর্তে একটা রাশি বীজগাণিতিক রাশি হবে। বীজগাণিতিক রাশির মধ্যে কী কী উপাদান থাকে সেগুলো আমরা অলরেডি পড়ে আসছি, আমরা জানি চলক থাকে, ধ্রুবক থাকে, গাণিতিক চিহ্ন থাকে। গাণিতিক চিহ্ন বলতে বা অপারেটর বলতে কি বোঝায়, প্লাস, মাইনাস, তারপর গুণ, তারপর ভাগ, এগুলো হচ্ছে গাণিতিক চিহ্ন। তারপর কি থাকতে পারে, এখানে সূচক থাকতে পারে। যেমন মনে করো এখানের মধ্যে 2x², তো সূচক এখানের মধ্যে কত, 2। বা মনে করো 5x³ এখানে সূচক হচ্ছে 3। তো এই উপাদানগুলো একটা বীজগাণিতিক রাশির মধ্যে থাকে। তারপর হচ্ছে যে কি, যে বীজগাণিতিক রাশির শর্তগুলো কি কি, এক বা একাধিক চলরাশি থাকতে পারে, মানে চলক এক বা একাধিক থাকতে পারে। যেমন মনে করো 2x² + 3x + 5, এখানে তো চলক একটা শুধুমাত্র x। এখন এটাও তো বীজগাণিতিক রাশি, 2x², মনে করো এখানে 5y + 7z, এটাও একটা বীজগাণিতিক রাশি। এখানে চলক কয়টা, এখানে চলক 3টা, x, y, z। অর্থাৎ একটি বীজগাণিতিক রাশির মধ্যে একাধিক কি থাকতে পারে, চলরাশি থাকতে পারে, কোনো প্রবলেম নেই। দ্বিতীয়ত হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে একটা বীজগাণিতিক রাশি তৈরি হতে হবে। যেমন মনে করো তোমার কাছে এখানের মধ্যে x/2, এখানে কিন্তু কি আছে, এই যে x/2, এখানে কিন্তু ভাগ একটা গাণিতিক চিহ্ন দেওয়া আছে। তারপর মনে করো এখানের মধ্যে 2 × 3, বাট সরি 2 × 3 না, 2 × x, কারণ 2 × 3 তে 6ই চলে আসবে, আর প্লাস এখানের মধ্যে ফ্যাক্টর, এর একটা বীজগাণিতিক রাশি। আবার মনে করো এখানের মধ্যে 7y দিয়ে দিলাম, -7y, তাহলে এখানে প্লাস আছে, তারপর এখানে কিন্তু গুণ আছে, 2 আর x এর মধ্যে এখানে গুণ আছে, 7 আর y এর মাঝে কি আছে, এখানে গুণ আছে। তো এখানে প্লাস থাকতে পারে, তারপর মাইনাস থাকতে পারে, তারপর গুণ থাকতে পারে, ভাগও থাকতে পারে, এখানে কিন্তু ভাগ আছে। অতএব যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে একটা বীজগাণিতিক রাশি তৈরি হয়। তৃতীয় কন্ডিশন হচ্ছে চলরাশির সূচক যে কোনো মান নিতে পারে। অর্থাৎ মনে করো তোমার কাছে এখানের মধ্যে 2x² + 5x,
এখানের মধ্যে দেখো তো চলরাশি হচ্ছে এখানের মধ্যে এক্স, এক্সের পাওয়ার হচ্ছে 2 আর এখানে এক্সের পাওয়ার 1। অতএব এখানে কি হতে পারে, এক্সের পাওয়ার পূর্ণ সংখ্যা হতে পারে। আবার চাইলে এমনটাও হতে পারে যে মনে করো 2x-2 প্লাস এখানে x⁵1.5। তো এখানে চলকের পাওয়ার কি ঋণাত্মক সংখ্যা আর এখানে চলকের পাওয়ার ভগ্নাংশ, অতএব এটাও একটা বীজগাণিতিক রাশি। তো এখানের মধ্যে তোমার এই যে চলরাশি যেটা, এটার পাওয়ার যা ইচ্ছা তাই হতে পারে। চলকের পাওয়ার চাইলে মূলও হতে পারে, যেমন মনে করো এখানে √x ইন্টু 2 প্লাস এখানে কিউব √x প্লাস এখানের মধ্যে 7। তো এটাও একটা বীজগাণিতিক রাশি। এটা কেন বীজগাণিতিক রাশি, কারণ এটাও তোমার কাছে কী দিয়ে তৈরি হয়েছে, এখানের মধ্যে তোমার কাছে এখানে প্লাস মাইনাস দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ যদি মাইনাস নাই প্লাস দিয়ে তৈরি হয়েছে, গুণ আছে, তারপর এখানে চলরাশি আছে, ধ্রুবক আছে। তাহলে এই যে তোমার কাছে এক্সের পাওয়ার যেটা, এক্সের পাওয়ার চাইলে এখানে কি হতে পারে, যে কোনো ধরনের মূলও হতে পারে। অতএব চলরাশির সূচক, চলরাশির উপরে যে পাওয়ারটা থাকবে সেটা যে কোনো মান নিতে পারে। এটা চাইলে ভগ্নাংশ হতে পারে, চাইলে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার চাইলে এখানে কি হতে পারে, মূলও হতে পারে। তাহলে চলরাশির সূচক যে কোনো মান নিতে পারে। তো 4 নম্বর কন্ডিশনটা কি, যে মূল বা ভগ্নাংশ থাকতে পারে। মানে হচ্ছে কি যে তোমার বীজগাণিতিক রাশি যেটা, সেটা এখানে এভাবেও থাকতে পারে 2x প্লাস কিউব √x, তারপর এখানের মধ্যে মনে করো 7x। তো এটাও একটা বীজগাণিতিক রাশি। আবার তোমার কাছে 2x² প্লাস 7 ডিভাইডেড বাই 5x প্লাস 8, এটাও একটা বীজগাণিতিক রাশি। যদিও এটা ভগ্নাংশ, বাট এটাও একটা বীজগাণিতিক রাশি। এখানে যেহেতু মূল আছে, এটাও একটা বীজগাণিতিক রাশি, কারণ চলরাশির পাওয়ার যা ইচ্ছা তাই হতে পারে। অতএব এটা বীজগাণিতিক রাশি, এটাও বীজগাণিতিক রাশি। ত্রিকোণমিতিক বা লগারিদম ফাংশন থাকা যাবে না। তাহলে একটা বীজগাণিতিক রাশির মধ্যে কখনো কি থাকা যাবে না, ত্রিকোণমিতিক থাকা যাবে না, আর লগারিদম থাকা যাবে না। যেমন মনে করো এখানে সাইন, বা মনে করো 2sin x প্লাস এখানে 5 প্লাস 2cos²x, এটা কিন্তু বীজগাণিতিক রাশি না, এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রাশি। আবার মনে করো এখানের মধ্যে 2 log 10x প্লাস এখানে 5, এটা কিন্তু বীজগাণিতিক রাশি না। এটা যদিও একটা রাশি, বাট এটা বীজগাণিতিক রাশি না। এটা কোন টাইপের রাশি, এটা হচ্ছে লগারিদমিক রাশি। তো আশা করি বুঝতে পারছো যে কী কী কন্ডিশন থাকতে পারে। তো ত্রিকোণমিতিক রাশি আর লগারিদমিক রাশি কখনো কি হতে পারবে না, বীজগাণিতিক রাশি হতে পারবে। এখানে দুইটা নোট দেওয়া আছে যে একটি ধ্রুবক একটি বীজগাণিতিক রাশি, আবার একটি চলক একটি বীজগাণিতিক রাশি। মানে হচ্ছে কি, মনে করো 7 দেওয়া আছে, এটা একটা বীজগাণিতিক রাশি। আবার শুধুমাত্র 5 দেওয়া আছে, এটাও একটা বীজগাণিতিক রাশি। আবার শুধুমাত্র তোমার কাছে এখানে 25 দেওয়া আছে, এটাও একটা বীজগাণিতিক রাশি। আবার মনে করো হাফ দেওয়া আছে, এটাও বীজগাণিতিক রাশি। কেন, কারণ আমরা জানি বীজগাণিতিক রাশি কীভাবে তৈরি হয়, সংখ্যা দ্বারা তৈরি হয়, চলক দ্বারা তৈরি হয়, প্লাস বা গাণিতিক চিহ্ন দ্বারা তৈরি হয়। তো 7 একটা সংখ্যা, অতএব একটা সংখ্যা দিয়েও একটা বীজগাণিতিক রাশি হতে পারে। আবার এখানে 5, এটাও একটা সংখ্যা দিয়েও কি হতে পারে, একটি বীজগাণিতিক রাশি তৈরি হতে পারে। তো সুতরাং একটি ধ্রুবক একটি বীজগাণিতিক রাশি হতে পারে। আবার একটি চলক একটি বীজগাণিতিক রাশি হতে পারে। যেমন মনে করো এখানের মধ্যে এটা একটা বীজগাণিতিক রাশি, আবার x এটাও একটা বীজগাণিতিক রাশি, তারপর 2x এটাও বীজগাণিতিক রাশি, তারপর x² এটাও একটা বীজগাণিতিক রাশি। তো সুতরাং একটা ধ্রুবক একটা বীজগাণিতিক রাশি হতে পারে, আবার চলকও কি হতে পারে, বীজগাণিতিক রাশি হতে পারে। এখন বীজগাণিতিক রাশির কিছু উদাহরণ দেওয়া আছে, আবার বীজগাণিতিক রাশি না এমন কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন দেখো এখানে 3x প্লাস 2y মাইনাস 7 বীজগাণিতিক রাশি, এটাও বীজগাণিতিক রাশি। এখানে এটাও বীজগাণিতিক রাশি, যদিও ভগ্নাংশ আকারে আছে। এটাও বীজগাণিতিক রাশি, কারণ এখানে কি আছে, মূল দেওয়া আছে। তো আমরা তো জানি এক্সের সূচক যেটা বা এক্সের পাওয়ার যেটা, সেটা যে কোনো মান নিতে পারে। অতএব এটাও একটা বীজগাণিতিক রাশি। তারপর এটাও বীজগাণিতিক রাশি, যদিও পাওয়ার নেগেটিভ, বাট বীজগাণিতিক রাশি। বাই দ্য ওয়ে, বীজগাণিতিক রাশি ভিন্ন জিনিস আর বহুপদী ভিন্ন জিনিস। বহুপদীর ক্ষেত্রে ভিন্ন হবে, বীজগাণিতিক রাশি ভিন্ন জিনিস। তো আমরা পরে দেখবো যে একটা বীজগাণিতিক রাশি কখন বহুপদী হবে। তো বহুপদী ভিন্ন জিনিস, বীজগাণিতিক রাশি ভিন্ন জিনিস। বা তোমরা এটাও বলতে পারো সকল বহুপদী বীজগাণিতিক রাশি, বাট সকল বীজগাণিতিক রাশি বহুপদী না। তো এখানে যা আছে সবগুলোই বীজগাণিতিক রাশি, বাট সবগুলো বহুপদী হবে না। এবার কেন হবে না সেটা আমরা পরে দেখবো। তারপর এখানে কিছু রাশি দেওয়া আছে যেগুলো বীজগাণিতিক রাশি না। যেমন এখানে সাইন কস দেওয়া আছে, এটা হচ্ছে ত্রিকোণমিতিক রাশি। এখানে লগ দেওয়া আছে, এটা হচ্ছে লগারিদমিক রাশি। এখানে সূচক দেওয়া আছে, এটা হচ্ছে সূচকীয় রাশি, এটাও বীজগাণিতিক রাশি না। তারপর এখানে এটা কি দেওয়া আছে, এখানে ট্যান দেওয়া আছে, ত্রিকোণমিতিক রাশি। এখানে লগারিদমিক রাশি। এখানে যে রাশিগুলো দেওয়া আছে এগুলো বীজগাণিতিক রাশি না, এগুলো হয় সূচকীয় রাশি, না হয় ট্রাইগোনোমেট্রিক রাশি, না হয় লগারিদমিক রাশি, বাট এগুলো বীজগাণিতিক রাশি। এই ভিডিওর লাস্ট টপিক হচ্ছে গাণিতিক রাশি। তোমরা একটু আগে বীজগাণিতিক রাশি দেখে আসছো। বীজগাণিতিক রাশি হচ্ছে ওই সকল রাশি যেগুলো বিভিন্ন ধরনের চলক, তারপর গাণিতিক চিহ্ন, যেমন মাইনাস প্লাস, গুণ, ভাগ,
তারপর বিভিন্ন ধরনের ধ্রুবক সংখ্যা যেমন 5, 10, এই সকল জিনিস দিয়ে তৈরি হওয়া প্রত্যেকটি গাণিতিক বাক্য হচ্ছে এক একটা বীজগাণিতিক রাশি। আর গাণিতিক বাক্য কি, তুমি যা কিছু গণিতের মাধ্যমে প্রকাশ করো তাই হচ্ছে গাণিতিক বাক্য। যেমন মনে করো sin x প্লাস 7, এটা একটা গাণিতিক বাক্য। আবার মনে করো তোমার কাছে এখানে sin x স্কোয়ার, sin স্কোয়ার x প্লাস এখানে cos x প্লাস 7y, এটাও একটা গাণিতিক বাক্য। আবার মনে করো log x প্লাস 10, এটাও একটা গাণিতিক বাক্য। অর্থাৎ তুমি যা কিছু গণিতের ভাষায় লিখো প্রত্যেকটা হচ্ছে গাণিতিক বাক্য। তো এই গাণিতিক বাক্যগুলোকে আমরা কয়েক প্রকারে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে বীজগাণিতিক রাশি বা বীজগাণিতিক বাক্য। তো বীজগাণিতিক রাশি কোনগুলো? বীজগাণিতিক রাশি তো আমরা জানি যে ওই সকল রাশি যেগুলো গাণিতিক চিহ্ন দিয়ে তৈরি হয়, চলরাশি দিয়ে তৈরি হয়, আর কতগুলো সংখ্যা দিয়ে তৈরি হয়। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে তোমার বীজগাণিতিক বাক্যের বা বীজগাণিতিক রাশির। তো এগুলো হচ্ছে তোমার বীজগাণিতিক রাশি। 2 নম্বরটা হচ্ছে মূলদ রাশি বা রেশনাল এক্সপ্রেশন। তো মূলদ রাশি কোনগুলো? মূলদ রাশি হচ্ছে যখন দুইটা বীজগাণিতিক রাশি অনুপাত আকারে থাকে তখন সেগুলোকে আমরা বলি মূলদ রাশি। যেমন এখানে এটা হচ্ছে একটা মূলদ রাশি, এটাও একটা মূলদ রাশি, তারপর তোমার কাছে এটাও মূলদ রাশি। অতএব মূলদ রাশি হচ্ছে ওই সকল বীজগাণিতিক রাশি যেগুলো কিনা কি আকারে থাকে? ভগ্নাংশ আকারে থাকে। তারপর হচ্ছে তোমার কাছে এখানে মূল রাশি। দেখো একটা হচ্ছে মূলদ রাশি যেটা ভগ্নাংশ আকারে থাকে। ভগ্নাংশ মানে কিভাবে থাকে? p/q আকারে থাকে। উপরে একটা তোমার কাছে বীজগাণিতিক রাশি থাকবে, নিচেও একটা বীজগাণিতিক রাশি থাকবে। আর মূল রাশি মানে কি? মূল রাশি মানে ওই যে তোমার মূল টাইপের রাশি আর কি, যেখানে মূল থাকবে। যেমন মনে করো এখানে বর্গমূল দেওয়া আছে x স্কোয়ার প্লাস 3x, এটা একটা বীজগাণিতিক রাশি, এটা একটা গাণিতিক রাশিও বলতে পারো। তারপর তোমার কাছে মনে করো এখানে কিউব দেওয়া থাকতে পারে, আবার মনে করো এখানে চতুর্থ মূলও থাকতে পারে, এখানে 100 মূলও থাকতে পারে। মানে যেখানে মূল থাকবে, যেই বীজগাণিতিক রাশিগুলোর মধ্যে মূল থাকবে সেগুলো হচ্ছে কি রাশি? মূল টাইপের রাশি বা রেডিক্যাল এক্সপ্রেশন। 4 নম্বরটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রাশি। তো এটা আর কি বলবো, তোমরা তো অলরেডি জানো ট্রাইগোনোমেট্রিক রাশি কোনগুলো। যেখানে ট্রাইগোনোমেট্রিক অনুপাত যেমন সাইন, কস, টেন, কট, সেক, কোসেক থাকবে সেগুলো হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রাশি। তারপর হচ্ছে সূচকীয় রাশি। তো সূচকীয় রাশি কোনগুলো? যেখানে সূচক থাকবে, যেমন মনে করো a⁴x, তারপর মনে করো 5⁴x। এই সকল রাশিগুলো কী টাইপের রাশি? সূচকীয় রাশি। যেমন এখানে দেখো 2⁴x প্লাস 3⁴x, তারপর এগুলো দেখো প্রত্যেকটা হচ্ছে কোন টাইপের রাশি? সূচকীয় রাশি। তারপর লগারিদমিক রাশি, এটাও তোমরা দেখছো লগারিদমিক রাশি কি, যেখানে লগ থাকবে। এই প্রত্যেকটা হচ্ছে কি রাশি? লগারিদমিক রাশি। 7 নম্বর হচ্ছে বহুপদী রাশি। বহুপদী হচ্ছে একটি বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। যদিও এর পরের ভিডিও থেকে আমরা বহুপদী নিয়ে আলোচনা শুরু করে দিব, তো বহুপদী নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। বাট এটা মনে রাখো, এটা হচ্ছে একটা বিশেষ ধরনের কি রাশি? বীজগাণিতিক রাশি। বা এটা বলতে পারো সকল বহুপদী হচ্ছে বীজগাণিতিক রাশি, বাট সকল বীজগাণিতিক রাশি বহুপদী না। অতএব একটা বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি হচ্ছে কি? বহুপদী রাশি। তো বহুপদীর মধ্যে কি থাকবে? অনেকগুলো পদ থাকবে। যেমন এখানে 1, 2, 3, 4, একটাও থাকতে পারে, প্রবলেম নাই। মনে করো এক্স, এটা একটা বহুপদী, একপদী আর কি। বা মনে করো 2x প্লাস 5, এটাও একটা বহুপদী, এখানে দুইটা পদ আছে। তো একপদীয় বহুপদী, দুইপদীয় বহুপদী, মানে যেখানে একাধিক এক বা একাধিক পদ থাকবে সেগুলো হচ্ছে বহুপদী। বাট এখানে কিছু কন্ডিশন থাকবে, কারণ যে সেই বহুপদী হবে না, বিশেষ টাইপের বীজগাণিতিক রাশিগুলোই বহুপদী হবে। এটা আমরা পরে দেখব, নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব বহুপদী নিয়ে। তারপর হচ্ছে জটিল রাশি। এখন জটিল রাশি কি? তো তোমার কাছে মনে করো একটা রাশি দেওয়া আছে এখানে 2x² প্লাস সাইন এক্স প্লাস এখানে লগ তোমার কাছে 2x। এখন এই যে রাশিটা দেখো, এখানে তোমার কাছে বীজগাণিতিক আছে, তারপর ট্রাইগোনোমেট্রি আছে, তারপর তোমার কাছে কি আছে? এখানে লগারিদম আছে। আবার মনে করো এখানের মধ্যে সূচকও নিয়ে নিচ্ছি যে 2⁴x। এই যে একটা রাশি দেখতে পাচ্ছ এখানে একাধিক তোমার কাছে রাশি ইনক্লুডেড, এটাকে বলা হয় জটিল রাশি। কি অবস্থা দেখো এখানের মধ্যে, এখানে তোমার কাছে কী কী আছে? বীজগাণিতিক আছে, ট্রাইগোনোমেট্রি আছে, লগারিদমিক আছে, তারপর এখানে সূচকও আছে। তাহলে এই টাইপের রাশিগুলো যেখানে একাধিক রাশি থাকবে সেগুলোই হচ্ছে জটিল রাশি। তো আজ এতটুকু। নেক্সট লেকচার থেকে আমরা বহুপদী নিয়ে আলোচনা করব, বহুপদী কী সেটা দেখব, তারপর বহুপদীর প্রকারভেদ দেখব, তারপর বহুপদী নিয়ে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করব। আজ এতটুকু। আল্লাহ হাফেজ।